সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই আমারই মতো পুরাতন বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি ভুলে নতুন বছরকে সাদরে গ্রহণ করতেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে পহেলা বৈশাখ উপলক্ষে অনেক কিছু করার চেষ্টা তো করি, তবে সব কিছু আসলে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি জানতাম না যে সাহেব আজকে আমাকে বাজার করে দেবে। আমার না ইচ্ছে ছিল যে আমি একটু পান্তা ইলিশ এসব করবো। তো সাহেব বাজারে গিয়েছে এমন সময়ে, সে কিন্তু ইলিশ মাছটা পায় নাই। তো সমস্যা নাই, আমরা যেহেতু গরিব মানুষ, গরিবের যে ইলিশ সেটা তো পেয়েছে, এইটাতেও চালানো যাবে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তো সাহেব কিন্তু সন্ধ্যার সময় আমাকে বাজারটা নিয়ে এসে দিয়েছে। আর এরপরে থেকে আমি শুরু করে দিয়েছি আমার মতো করে পরিকল্পনা। যদিও বা আমি একসময় ভেবেইছিলাম যে হয়তো বা আমার দ্বারা আর এবছরে কোনো কিছু করা হবে না, তবে না, সে কী করে জানি বুঝে ফেলে যে আমার মনটা হয়তো বা খারাপ হবে। সে যখন সাইডে গেছে আর ফেরার পথে সে মাছটাকে কিনে তার মায়ের কাছ থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে। শুধু যে আমার বাসার জন্য মাছ নিয়ে আসছে এমনটা না, সে কিন্তু তার মাকেও মাছ দিয়ে এসেছে। আর আমার শাশুড়ি মাকে বলেছিল মাছটাকে টুকরো টুকরো না করতে, আমি সাইজ করে কেটে ফেলবো, শুধু পরিষ্কার করে দিয়েছে। তো এইটাই বা কম কিসের, যখন একটা মানুষ আপনার জন্য এত কিছু ভাববে তখন না আপনারও কোনো কিছু অনেক কিছু কনসিডার করতে হয়। তো আমি এরকমই, আমার জন্য কেউ যদি এতটুকু কিছু করে আমি তার জন্য এতটা করতে রাজি থাকি। তো এই শাশুড়ি মা পরিষ্কার করে দিয়েছে, আর মাছের মাথাগুলো বেশ বড় সাইজ করে কেটেছে, কারণ উনি জানেন যে মাছের মাথাগুলো আমি খাই, আর উনি না আমাকে অনেক বেশি স্নেহ করে, অনেক বেশি ভালোবাসেন। এই কারণে মাছের মাথাটা বেশ বড় সাইজের করেছে। আমরা কিন্তু রাতের খাবার খেয়ে ফেলেছি, আমি মাছটাকে পরিষ্কার করে কেটে ফ্রিজে ঢুকাই দিয়েছি, যেহেতু কালকে রান্না করব। এটা কিন্তু আগের দিন রাতের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, রাতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যেখানে আমি ভাতটাকে জাল করব, আমি কিন্তু জাল দেওয়া আমরা তো দেখেছি যে বৈশাখ মাসে কিন্তু অনেকে পানি দিয়ে ভাত রাখে, পান্তা করে, আবার অনেকে চুলায় ফুটিয়ে সেটাকে পান্তা করে খায়। তো আমি এটাকে কিন্তু এখন ফুটাবো। আর আমি এই যে জাল একদম খুবই লো হিটে রেখে দিয়েছি, এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, বেশ অনেকটা সময় নিয়ে এটা নরম হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যেহেতু আমি সকালবেলা সব কিছু করতে পারবো না, আর সাহেব কিন্তু সকাল সকাল উঠে কাজে চলে যাবে, আর এই আস্তে আস্তে একদম দুপুর হয়ে যাবে, দুপুরে তো আর পান্তা খাওয়া যাবে না। এই জন্য ভাবতেছিলাম যে সবগুলো কাজ যদি আমি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সেও খেয়ে যেতে পারবে। যদিও বা সে অনেক বেশি যেসব পছন্দ করে এমনটা না, তবে আমি ওনাকে বলেছি যে আমরা তো প্রায় পান্তা ঠান্ডা ভাত এসব বাসি ভাত খাই, তো আজকে যদি খাই এমন বিশেষ কিছু হবে না। তো তিনি আবার একটু ইসলামী মন মাইন্ডের, তো সে বলছিল যে আসলে এইসব করা হবে না, বিদাত এই সেই হেন তেন। আমি বললাম যে না, আমরা তো আর ওইভাবে কিছু করতেছি না, কাউকে দাওয়াত করতেছি না, দোকান দিচ্ছি না, স্টল দিচ্ছি না বিশেষ করে। তো বাসার জন্য এসব করাই যেতেই পারে, কারণ আমরা তো বাঙালির একটা ঐতিহ্য, বাচ্চারাও একটু এইসব ঐতিহ্যের সঙ্গে পরিচিত হলো, এই আর কি। তো আসলে আমার এই কথাগুলো শোনার পরে সেও হয়তো ভাবছে যে অযথা তর্ক করে লাভ নাই, আর সেটা সে কনসিডার করে ফেলেছে। তো আমি রাতের বেলা এগুলোকে বেটে টেটে একদম রাখে দিচ্ছি, যাতে করে সকালবেলা উঠে আমার আর অত কিছু ঝামেলা করতে না হয়। আসলে সকালবেলা উঠে কাজ করতে কিন্তু কারোরই ভালো লাগে না, আমার বিশেষ করে বেশি ভালো লাগে না, আমি একটু অলস প্রকৃতির, তো তাই। তো রাতের বেলা আমি শুধু ডালটা বেটে রেখেছি এমনটা না, আমি মরিচ পেঁয়াজ সব কেটে রেখেছি। কারণ আমি কিন্তু আগেই বলেছি সাহেব একটু সকালবেলা ঘুম থেকে উঠেই ও কিন্তু চলে যাবে, সকাল 8টার দিকেও বের হয়ে চলে যায়। আর মাহিবাবু বলেছে যে ও স্কুলে যাবে, ওর স্কুল থেকে নাকি বলেছে যে উপজেলাতে যেতে হবে, সবাই মিলে শোভাযাত্রায় যাবে। তো আমি ভাবছিলাম যে ও কেন যাবে না, তো ও যাবে। তো যেহেতু সবাই বের হয়ে যাবে, তো যদি সকাল সকাল রান্নাবান্নাটা শেষ করে ফেলি তাহলে সবাই কিন্তু খেয়ে বের হতে পারবে। তবে এখন অবধি আমি কিন্তু জানতাম না যে আমিও যাব সেখানে। আমি ভাবছিলাম যে সাহেব হয়তো বা বড় মেয়েকে দিয়ে আসবে আর বড় মেয়ে একা একা চলে আসবে, কিন্তু না, এটা কিন্তু হলো না, গল্পটা অন্য হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে শুধু ভর্তা ভাত বা ভর্তা পান্তা মাছ ভাজি করতেছি এমনটা না, আমি এখানে একটু ডালের যে বড়া সেটাও করতেছি, এটা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে অনেক মজা লাগে। চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। তো এই যে এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে, আসলে যে কোনো জিনিস না একটু মুখরোচক জিনিস হইলে যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো এরকমই মনে হয়। আসলে যার যার খাবার দাবারের ব্যাপারটা না যার যার ব্যক্তিগত ব্যাপার, একজনের সঙ্গে আরেকজনের পছন্দটা নাও হতে পারে, তবে আপনারা ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারেন। তো আমি যেখানে 5টা মাছ নিয়ে নিয়েছি, 5 টুকরা আর কি। তো এখন হয়তো ভাবতেছেন যে আমরা তো 4জন মানুষ, 5টা টুকরা নিয়েছি কেন। আসলে কি, অনেক সময় দেখা যায় যে আমরা খাওয়ার সময় কেউ চলে আসলো, অথবা বাচ্চারা দেখা গেল যে বললো যে আমি একটু মাছ ভাজি খাবো, বা আমারও ইচ্ছে হতে পারে, তাই আমি সবসময় একটু চেষ্টা করি যে 1টা অথবা 2টা এক্সট্রা রাখার জন্য।
তো এই যে মাছটাকেও মাখায় নিচ্ছি, মাখায় দিয়ে আমি ওইদিকে আলু সেদ্ধ করতে কিন্তু দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য, কারণ পান্তার সঙ্গে ভর্তা না হলে তো একদমই জমবে না। আর পান্তা মানেই কিন্তু ভর্তা, অন্য কিছু থাক চাই না থাক, মাছ ভাজি তারপরে যে যে বড়া, এগুলো কিন্তু আমার কাছে মনে হয় বিলাসিতা যদিও বা। তো আজকের দিনে আমি একটু চাচ্ছিলাম যে আমার বাচ্চাদের সঙ্গে একটু অন্যভাবে কাটাতে। আমি কিন্তু ছোটোবেলাতে অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম। আলহামদুলিল্লাহ আমার বাবা মা এত বেশি সাপোর্টেড ছিল, আর তারা না কখনো বুঝতেই দেয়নি যে আমি গ্রামে বড় হচ্ছি, বা আমি একটা মেয়ে মানুষ, বা আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বাবা মা কিন্তু এটা বুঝতে দেয়নি। আসলে প্রত্যেকটা বাবা মাই আমার কাছে মনে হয় যে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সন্তানকে খুশি করার জন্য। তো যাই হোক, আমরা হয়তো তখন বুঝি না, তবে এখন যখন নিজেরা বাবা মা হয়েছি তখন কিন্তু এটা রিয়েলাইজ করতে পারি। তো আমিও চাচ্ছিলাম যে আমার মার মতো, বিশেষ করে আমার মা, সত্যি আমার মা না আমার কোনো কিছুতে কখনো না করতো না, সত্যি বলতেছি। আমার মা আমার জীবনে অন্য একজন মানে ভূমিকা, অন্য রকমের একজন মানুষ, আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ। সত্যি কথা, আমি আমার মার কাছে সমস্ত কথা শেয়ার করতে পারি অনায়াসে। শুধু তখন বা এখন এমনটা না, তখনও করতে পারতাম আর এখনও করতে পারি। আর আমার বাবা তো অমায়িক একজন মানুষ, খুবই সহজ সরল সাদামাটা। তাকে যে যেটা বুঝাবে সেটাই বুঝবে, সেটা হোক তার সন্তান বা হোক তার প্রতিবেশী। তবে তিনি একটু সহজ সরল, মানুষের কথায় প্রভাবিত হয়, এটা একটা ব্যাড হ্যাবিট। কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি স্নেহ করে এখনও পর্যন্ত। আমি কোনো কিছু বললে সেটা উনি ফেলবেন না, এইটা আমি জানি। আর এই জন্য না আমার কাছে অনেক ভালো লাগে আমার বাবাকে। হ্যাঁ, তার সারল্য তো তার কিন্তু সরলতা আছে, যেটা তার আত্মীয় স্বজন বা আমাদের আত্মীয় স্বজনেরা খারাপভাবে ইউজ করে, মিস ইউজ করে থাকে। কিন্তু আমার কাছে আমার বাবা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আর আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। সত্যি বলতেছি, এটা যে শুধু বলতে হবে এমনটা না। আমি এটা আরও বেশি রিয়েলাইজ করেছি যখন আমি বড় হয়েছি, বা অন্যদের মাকে যখন দেখেছি। তখন আমি গ্রামে বড় হয়েছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, কিন্তু এত সুন্দরভাবে বড় হয়েছি, আমার ছোটোবেলাটা না আমার বারবার ফিরে যেতে ইচ্ছে করে। তবে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে অনেক বেশি আমি ভালোবাসা পাইছি, অনেক বেশি সাপোর্ট পাইছি এমনটা না, যতটা ভালোবাসা পাওয়ার আমার বাবা আর আমার মার কাছ থেকেই আমি পেয়েছি। আর আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার বাবা মা, আর এখন হচ্ছে সাহেব আর আমার শাশুড়ি মা। আমার বোনটাও কিন্তু বাদ যায় না, আমার শাশুড় শ্বশুরি আমার বোন মানে সবাই না আমাকে একদম আগলে রাখে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই কথাগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন জানেন? বছরের প্রথম দিন আমার মনে হয় যে ভালো ভালো কথা দিয়ে যদি শুরু করা যায় তাহলে মনের মধ্যে একটা ভালো ভালো ইফেক্ট পড়ে। তো যাই হোক, আমরা না সবসময় চেষ্টা করি মানুষের খুঁত ধরার, তবে আমার কাছে এটা মনে হয় না। আমি শুধু মানে আমি চেষ্টা করি মানুষের ভালোটা নেওয়ার। ভালোটা মনে করলে অনেক কিন্তু শান্তি লাগে। যখন খারাপ কিছু মনে করব তখন কিন্তু অনেক কষ্ট লাগবে। তো অনেক গল্প করতেছি, গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত কাজ করে ফেলেছি, আর সাহেব উঠে গেছে, ও ফ্রেশ হয়েছে। মাহি বাবুকে কিন্তু আগে আমি খেতে দিয়ে দিয়েছি, ও রেডি হচ্ছে, কারণ এখন অবধি আমি জানতাম না যে ওর সঙ্গে আমাকে যেতে হবে। ভাবছিলাম যে সাহেবকে খাওয়াই বলবো যে ওকে রেখে আসেন। তো সাহেব একসময় রাজিও হয়েছে, কিন্তু মেয়ে বলতেছিল যে মা আপনি গেলে একটু ভালো হবে, কখন না কখন চলে আসবো। আর আমি তখন ভেবে দেখলাম যে না, আমি অনেক বেশি টেনশন করব। আর আরেকটা জিনিসও ভাবলাম যে আমি তো কখনো এইভাবে যাই নাই উপজেলায়, যে কিভাবে কি হয় এসব আমি জানতামও না। আর সত্যি কথা বলতে এইবারে এত বড় করে হচ্ছে, অন্যবার কিন্তু এত কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ, প্রথমবার গিয়ে অনেক কিছুর সঙ্গে সাক্ষী হতে পারলাম, অনেক কিছুর সাক্ষী হতে পারলাম, অনেক ভালো লাগা নিয়ে ফিরে আসলাম। তো এই যে সাহেব এখানে খাচ্ছিল, খুব মজা করে খাচ্ছিল, আর ও আমার অনেক 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 প্রশংসা করতেছিল। যদিও বা কতটা মন থেকে করে আমি জানি না, তবে করতেছিল, যে এটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। তো এই যে আমরা 3 মামি একদম রওনা দিয়ে দিয়েছি। আমি না 5 মিনিটের মধ্যে আমি নিজে রেডি হয়েছি, আয়াত বাবুকে রেডি করে দিয়েছি। আর যাওয়ার পর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মাহি বাবু কিন্তু আমাকে বলেছিল না যে এত সুন্দরভাবে আয়োজন করা হবে। আসলে ও তো ছোট মানুষ, আর ও কখনো যায় নাই এইসব অনুষ্ঠানে। আমিই যাই নাই, ও কী করে যাবে? তো ও জানতো না, তো আমিও জানতাম না যে এত সুন্দরভাবে অর্গানাইজড করেছে। আর এই বিষয়গুলো এত সুন্দর, মানে খুব ভালো লাগতেছিল ওখানে যাওয়ার পরে। একটু মন খারাপও হয়েছে, কারণ আমার মনে হচ্ছিল যে মাহি বাবুকে কিন্তু আমি বলেছিলাম যে আম্মু তুমি কি শাড়ি পরতে চাও? আমি কিন্তু জানি, মানে আমি ছোটোবেলাতে কিন্তু এসব করছি, আমার স্কুল লাইফে এসব করছি। আমরা পান্তার স্টল দিতাম, তারপর শাড়ি পরতাম, আবির নিয়ে একটু খেলাধুলা করতাম, এগুলো কিন্তু করছি। তবে এখন যে এটা হবে আবার, এটা কিন্তু আমি কল্পনাও করি নাই, কারণ দীর্ঘ অনেক দিন যাবত, অনেক বছর যাবত কিন্তু এসব হয়েছিল না। তো এই যে আমরা স্কুলে যাইতে যাইতে দেখতেছিলাম যে ওদের স্কুলের টিচাররা চলে গেছে, তো আমরা ভ্যানে করে আগে ভাগে চলে গেছি। আর যাওয়ার পর ওখানে আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে যাওয়ার পর আমি তো একদম সারপ্রাইজ, এত কিছু আয়োজন করেছে এতটুকু সময়ের মধ্যে। এখানে গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, তারপর আরও যা যা থাকে আর কি, পালকি ছিল। মানে বাঙালির যে ঐতিহ্যগুলো
প্রত্যেকটা এখানে তুলে ধরেছিল। এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আর আমার মেয়ে, আয়াত বাবু, মাহি বাবু এইসব দেখছিল না। তো ওরাও দেখতেছিল, এসবের সঙ্গে পরিচিত হচ্ছিল। তো অনেক ভালো লাগতেছিল। তো সবাই অনেক বেশি সাজুগুজু করে আসছিল। এটা দেখে আমি তো মা, একটু খারাপ লাগতেছিল। ভাবতেছিলাম যে আমিও পারতাম একটু আয়াতকে সাজুগুজু করে দিতে, মাহি বাবুকে একটু সাজুগুজু করে দিতে। যদিও মাহিকে বলছি ওকে নিয়ে না আমার অত বেশি কষ্ট হয় নাই। কারণ ও অনেক বেশি লাজুক। ও বলছে যে আমি শাড়ি পরে যেতেই পারবো না, আমি মরেই যাবো লজ্জায়। তো আয়াত বাবুর ব্যাপারটা কিন্তু আলাদা। ও কিন্তু মানে ছোট মানুষ, তো ওর মধ্যে এখনও সেই লজ্জা টজ্জা অতটা কাজ করে না। তো ওর জন্য একটু মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল। তারপরে আবার নিজে নিজে ভাবলাম যে না, সমস্যা নাই, আল্লাহ যা করে তাই মঙ্গল। আমি যে আসছি, ওরা এত কিছু দেখছে, এটাই বা কম কিসের। তো এই যে এই সাইডে আবার লাঠি খেলা হচ্ছিল। তো লাঠি খেলা দেখাচ্ছিলাম, আয়াতবাবু বুঝতে পারছিল না, ও মনে করছে যে মারামারি করতেছে। ও একটু ভয় ভয় পাচ্ছিলাম, বলছিলাম না মা, মারামারি করছে না, এটা হচ্ছে খেলাধুলা। তো অনেক বেশি এনজয় করতেছিল, হাসতেছিল, খুশি হচ্ছিল। আর সবচাইতে বড় কথা কি জানেন, এত লোকজন দেখে ও মনে হয় অবাক হয়ে গিয়েছিল। আর আমি তো হচ্ছিলামই, আমি জানতাম না যে এত লোকজন এখানে হয় বা এত লোকজন হয়েছে। আসলে আগে তো হয় নাই, অনেক দিন যাবত, অনেক বছর যাবত। এই জন্য এই জিনিসগুলো আমাদের বাচ্চারা না মিস করে গেছে। তো আজকে আমি যদি না যেতাম আর পরবর্তীতে যদি জানতে পারতাম, অনেক বেশি খারাপ লাগতো, মাহি বাবুও কষ্ট পাইতো। তো আলহামদুলিল্লাহ আমি যে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে যেতে পেরেছি, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। প্রত্যেকটা স্কুল থেকে প্রদর্শনী বোর্ড নিয়ে আসতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। সবাই লিখতে মানে লেখা ছিল অনেক কিছু, অনেক স্কুল থেকে আয়োজিত, অনেকে বর বউ সাজা আসছিল, অনেকে পালকি নিয়ে আসছিল, তখন রঙিন রঙিন হাঁড়ি নিয়ে আসতেছিল। তো এইগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। আর বছরের শুরুটা এত সুন্দরভাবে হলে সত্যি বলতেছি এত ভালো লাগতেছিল যে আমি কি বলবো, আমি না ভাষাই খুঁজে পাচ্ছি না। আসলে সব কিছু না ভাবে মুখে প্রকাশ করা যায় না, বাক্য দিয়ে বর্ণনা করা যায় না। আমার কাছে তো মনে হয় যে কিছু কিছু জিনিস ফিল করার বিষয় থাকে, আর সেটা আমি ফিল করতে পেরেছি। আর আমি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এই জন্য সরি। কারণ আপনারা না আপনাদের মতো করে ফিল করে নিন ভিডিওটা দেখার পরে। পালকিটা দেখে তো আয়াতবাবু অনেক অবাক। ওকে বললাম তুমি কি এখানে উঠবা? ও ভীষণ ভয় পাচ্ছিল, বলছে না মা আমি পড়ে যাব। তো আজব, ওকে বললাম যে গরুর গাড়িতে উঠবা, ও বলছে না ওইটাতে উঠবে না, ওইটাতেও ভয় পাচ্ছিল। কিন্তু না, ও আবার বলছিল যে আমি ঘোড়ার গাড়িতে উঠবো। তো যাই হোক, ওকে একটা ঘোড়ার গাড়িতে উঠাই দিয়েছিলাম। আমি যদিও বা লোকটাকে চিনতাম না। তো আয়াতবাবু বলতেছিল আঙ্কেল আমি এখানে বসবো। তো ও যখন এভাবে বলছে, তো আমার মনে হয় যে কোনো নির্দয় লোক হলেও না করতে পারবে না। যদিও লোকটা অনেক দয়ালু ছিল, আলহামদুলিল্লাহ। ও বলছে হ্যাঁ সমস্যা নেই, তুমি এখানে বসো, আমি তোমাকে ধরে থাকবো। আর এই বাচ্চাগুলো অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছিলো, এটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছিল। আর এই যে এখানে আমরা পুরো থানাটা ঘুরে, মানে পুরো শহরটা ঘুরছি বলতে গেলে। ঘোরার পরে হেঁটে হেঁটে আমরা যে মাঠে আসতেছি, মাঠের দিকে তো এতটা যে হাঁটলাম, কখনো না ক্লান্তি আসলো না। আপনাদের কি ক্লান্তি আসলো আমার সঙ্গে থাকতে এতটা সময়? যদি না আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে করে এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো যাই হোক, এই যে এখানে সবাই চলে আসতেছিল, আমি একটু করে ভিডিও করতেছিলাম, আমি আবার একটু মানে সামনে সামনে যাচ্ছিলাম আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব তাই। আর অনেক বেশি ভালো লাগতেছিল। আয়াতবাবু যেহেতু গাড়িতে আছে, ওকে নিয়ে আমার টেনশনটা হয় নাই। আমি কিন্তু গাড়ির পেছনে ছিলাম যদিও বা। তো এখন যেহেতু গাড়িটা মাঠের মধ্যে ঢুকে গেছে, তো আমি একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পর এগুলোকে একটু দেখলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো আপনাদের কেমন লেগেছে? আপনারা কে কীভাবে বছরের শুরুটা করলেন, বাংলা বছরের নববর্ষের প্রথম দিনটা কিভাবে কাটালেন, চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার এই রান্নাগুলো আমি যে রান্না করেছিলাম ছোট ছোট কিছু, মানে কম যদিও বা, তো কেমন লেগেছে সেগুলো, এগুলোও কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে করে আমি একটু হলেও উৎসাহিত বোধ করতে পারি। তো এই যে সবাই সবার মতো করে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। আসলে সবাই চাচ্ছিল যে এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখতে। তা আমিও চাচ্ছিলাম, আমিও করতেছিলাম, তারাও চাচ্ছিল, তারাও করতেছিল। আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল। অন্য রকম একটা আনন্দের সম্মুখীন হয়েছি, অন্য রকম একটা আনন্দের মুহূর্ত আমি ক্যাপচার করতে পেরেছি মনের মধ্যে, এটাই বা কম কিসে। আয়াতবাবু অনেক বেশি খুশি হয়েছিল, প্রত্যেকটা জিনিস নিয়ে ও প্রশ্ন করতেছিল। আর এই জিনিসগুলো যে কোথা থেকে মানে আনছে এরা, আমি অবাক হচ্ছিলাম যে এখনও এই যে মাতুল না কি বলে, আমি তো ভুলে গিয়েছি, যদিও আমাদের বাসায় ছিল আগে এগুলো। কিন্তু এই জিনিসগুলো কোথা থেকে আসছে আমি মানে জানি না, তবে অনেক ভালো লাগতেছিল। তো অনেকে অনেক কিছু নিয়ে আসছিল, রঙিন হাঁড়ি, তারপরে খলুই, তারপরে ভারে করে পান্তা, তারপরে জাগে করে পানি, কলসে করে পানি, মানে এই রকম এই জিনিসগুলো দেখতে অনেক মজা লাগতেছিল। আর এই বাদ্যযন্ত্রগুলো যখন বাজাচ্ছিল, অনেক সুন্দর একটা ফিল হচ্ছিল মনের মধ্যে, যে না সত্যি একটা মানে আনন্দমুখর আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই যে অবশেষে আমার মেয়ের স্কুলের সবাই চলে এসেছে, তো ওদেরকেও আমি দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল।
আর সবচাইতে বড় কথা যে যার যার প্রতিষ্ঠান তার কাছে একটু বেশি মনে হয় ভালো লাগে। তো আমার অনেক ভালো লাগতেছিল। তারা আবার আমাকে একটু বকাঝকাও করতেছিল অনেকে ভাবিরা যে আপনি কোথায় হারায় গেছেন। তো আমি বলছি না, আমি তো হারায় যাই নাই, আমি আপনাদের মাঝেই আছি, আপনারাই আমাকে খুঁজে পাচ্ছিলেন না, এইরকম আর কি। এই যে এখানে ডাকবাংলোর মাঠে এখানে স্টেজ সাজিয়েছে, এখানে অনেক ধরনের প্রতিযোগিতা হবে আর সেগুলোর পুরস্কার বিতরণীয় হবে। তো আমি চাইছিলাম যে আমার মাহি মনে হয় কোথাও অংশগ্রহণ করবে, তো সে অংশগ্রহণ করবে না, তাই আর আমরা দেরি করি নাই, চলে এসেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো ভালো মুহূর্ত কাটাবেন, মনের মধ্যে ভালো ভালো মুহূর্ত ধারণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।